প্রথম কথা হচ্ছে, এবারে আমার শিক্ষক নিয়োগ ছিল 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এই 3 দিনই আমার মোবাইল এরোপ্লেন মোড দেওয়া ছিল। সকাল 9:30 থেকে শুরু করে রাত 11:30 পর্যন্ত আমার এই মোবাইল এরোপ্লেন মোড দেওয়া ছিল। আমি কারোর ফোন রিসিভ করিনি। আমি রাতের বেলা বাসায় ফিরে যখন দেখেছি যে আমার এরোপ্লেন মোডটাকে আমি অফ করেছি, আমি ডজন ফোন, অনেক নামি দামি ব্যক্তিদের ফোন, পলিটিক্যাল লিডারদের ফোন, আমি কারোর ফোন রিসিভ করিনি। আমরা যদি এই জুলাইয়ের পরে যদি এই আমাদের সাহসটুকু, নৈতিক সাহসটুকু তৈরি করতে না পারি, আর কবে হবে? এখন আপনি যে প্রশ্ন করেছেন একটু ডিটেইল বলি। আমাদের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, একই সাথে আমাদের প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক সব জায়গায় জন্য সার্কুলার ছিল। আমরা প্রথম একটা লিখিত পরীক্ষা নিয়েছি এবং পরীক্ষার প্রশ্নের ধরন যা হয়েছে, কোনো ছাত্র বলেছে, স্যার আমরা পরীক্ষায় টিকিনি, কিন্তু এত অসাধারণ প্রশ্ন আমরা আগে দেখিনি। এটা কমপ্লিটলি আইবিএস স্টাইলের প্রশ্ন। আগে প্রশ্ন কি হতো? বলা হতো যে অমুকের জন্মদিন কবে, তাই না? 4টা বললে একটা উত্তর দিলে হয়ে যায়। এই সমস্ত প্রশ্ন না, অ্যানালাইটিক্যাল প্রশ্ন, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রশ্ন, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন আমরা করেছি। সাবজেক্ট নলেজ দিয়েছি, রিসার্চ বেসড প্রশ্ন করেছি। তো এই প্রশ্ন যারা কোয়ালিফাই করেছে তাদেরকে একদিকে আমরা তাদের অনার্স এবং মাস্টার্সের যে ফলাফল, সেই ফলাফলের ওয়েটেজ দিয়েছি। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে ওই পেছন থেকে এসএসসি ইন্টারমিডিয়েটটাকে টেনে নিয়ে আসি, কিন্তু আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য এসএসসি ইন্টারমিডিয়েটটা তার ক্রেডেনশিয়ালসে যুক্ত হওয়াটা যথেষ্ট যৌক্তিক না, আমার ব্যক্তিগত মত এটি। বরং অনার্স এবং মাস্টার্সটা সাথে যদি তার সেকেন্ড মাস্টার্স থাকে, পিএইচডি থাকে, এমফিল থাকে, সেগুলো যুক্ত হওয়া উচিত। আমরা এই পরীক্ষার পরে যারা কোয়ালিফাই করেছে তাদের আমরা ভাইবা নিয়েছি। কেমন করে ভাইবা নিয়েছি? আপনি যদি আমার এই মোবাইলে দেখেন, প্রত্যেক প্রার্থীর তার প্রেজেন্টেশন আমার এখানে ভিডিও করা আছে। প্রত্যেক প্রার্থীর আমরা প্রেজেন্টেশনের জন্য রেখেছি 10 নম্বর। আমাদের যে বোর্ডের মেম্বাররা ছিল তারা প্রেজেন্টেশন দেখেছে। ভাইভাতে নাম্বার ছিল 30, আমাদের তার পাবলিকেশনের জন্য এবং আউটরিচ অন্যান্য ক্রেডেনশিয়ালসের জন্য ছিল 10। আমরা তার ভাইবা নিয়েছি, প্রেজেন্টেশন শেষ করেছে। তাহলে প্রেজেন্টেশন সবাই বলেছে কেমন করেছে, বলেছে এটা খুবই ভালো করেছে, হি কুড অ্যাচিভ 80% হয়ে গেল। দেন ভাইবাটা কেমন হয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল, আই কন্ট্যাক্টটা কেমন ছিল, ওয়ে অফ আনসারিংটা কেমন ছিল, তার ইংরেজি বলার দক্ষতা কেমন ছিল, বেসড অন দ্যাট ওকে কত পার্সেন্ট, 70%। এখন তার পাবলিকেশন, আমরা যদি দেখি যে তার স্কোপাস ইন্ডেক্সে পাবলিকেশন আছে, আমরা দেখেছি এলসপিয়ার, উইলি, পার্গামন, টেলর অ্যান্ড ফ্রান্সিস, স্প্রিঞ্জার, নেচার, সায়েন্স, ভালো ভালো জার্নালসদের পাবলিকেশন থাকে। তাদের জন্য আমরা বলেছি লেকচারের অবস্থায় 2টো বা তার চেয়ে বেশি পাবলিকেশন থাকলে তাকে 10-এ 10 দেওয়া হবে। আর যদি দুর্বল হয় পাবলিকেশন, প্রেডিটরি জার্নালে পাবলিশ করেছে, আমরা তাদেরকে মনে করি এটা ডিসকারেজ করা উচিত। আমরা সেই জায়গাতে সেভাবে মূল্যায়ন করেছি। যারা দেশীয় জার্নালে পাবলিশ করেছেন ইনস্টিটিউশনাল জার্নালগুলোতে, আমরা তাদের সেই জার্নালের মেরিট অনুযায়ী তাকে সেখানে ওয়েটেজ দিয়েছি। যখন শেষ হয়েছে আমাদের এই পার্সেন্টেজগুলো সব যুক্ত করা হয়েছে। ওকে, প্রথম কে হয়েছে মেরিটে? 1 নম্বর, ঠিক আছে, 1 আর 2কে পিক করো। যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, পিক, শেষ। 1 মিনিটের মধ্যে ডিসিশন। তো শিক্ষক নিয়োগের বোর্ডে আমরা শুনেছি ঘন্টার পর ঘন্টা সিদ্ধান্ত হয় না। কেন সিদ্ধান্ত হবে না? শুধু আমাদের কালিগরা অনেকেই বলেছে, যারা বাইরে থেকে গেছিল সবাই একই কথা বলেছে। একজন বলে, স্যার আপনাকে শিক্ষক নিয়োগ বোর্ডের দায়িত্ব সারা বাংলাদেশে দিয়ে দেওয়া উচিত। বলছে এত ট্রান্সপারেন্ট শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হতে পারে আমরা কখনো আগে দেখিনি। সো দ্যাট শুড বি দ্য ওয়ে। আমি এর চেয়ে ভালো পথ হতে পারে, কিন্তু আমরা আপাতত এই জায়গায় আসতে পেরেছি যে যারা আমাদের অনেক ছাত্র দেশের বাইরে থেকে আসতে চায়, আমার এখানেও আসছে, অনেকে এসছে দেশের বাইরে থেকে, তারা এসছে পিএইচডি করে, পোস্টডক করে, তারা ভাইবা দিয়েছে। আমরাও চেষ্টা করেছি ওদেরকে রেসপেক্ট করবার জন্য, এবং আমরা চাইছি যে যারা ব্রেন ড্রেনেজের কথা ততদিন বলেছে, আমাদের সেই ব্রেনগুলো ফেরত আসুক। আমরা ওদেরকে দাম দেই, বিশ্ববিদ্যালয় ওদেরকে মূল্যায়ন করি, ওরা আমাদের শিক্ষকতার দায়িত্ব নিক। আমাদের ছাত্ররা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণা করুক।
তখনই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাত্রাটা নতুন জায়গায় ফিরে আসবে এবং শিক্ষা গবেষণা পরিবেশের জন্য যে ধরনের এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্ট আমরা নিশ্চিত করতে পারবো। তার আগ পর্যন্ত এগুলো স্বপ্নই থেকে যাবে, কিন্তু আমরা মনে করি এটা আমরা হতে দিতে চাই না। আমরা চাই সত্যিকার অর্থেই আমরা ধীরে ধীরে আগাই। আমরা সবটুকু করতে পেরেছি বা পারছি তা বলবো না, কারণ এত বেশি প্রেশার মানুষের মধ্যে এত বছরে জন্মেছে এই কালচারটার কারণে। সেটা আমরা মনে করি যে ধীরে ধীরে এটা বদলানো উচিত এবং বদলে যাওয়ার প্রক্রিয়া আমাদের এখনই শুরু করা উচিত। ধন্যবাদ।